আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে একটু কথা বলবো যিনি বাংলাদেশ বেতারের মতো একটা জাতীয় প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ ৩৫ বছর ধরে সংবাদ উপস্থাপক বা সংবাদ পাঠক হিসেবে কাজ করছেন। এত বড় ডিউরেশন, এত বড় স্থায়িত্বকাল নিয়ে একটা প্রতিষ্ঠানে এই ধরনের একটা কাজে আমরা সচরাচর কাউকে দেখতে পাই না। বাংলাদেশের অনেক সংবাদ পাঠক আছেন, কিন্তু তারা অনেক বিশিষ্টতা অর্জন করেছেন, খ্যাতি অর্জন করেছেন, কিন্তু ৩৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশ বেতারের সাথে সংবাদ পাঠের এই কাজের সাথে তিনি যুক্ত আছেন। তিনি কিভাবে এই কাজের সাথে যুক্ত হলেন এবং কেন এবং কিভাবে কোন ভালো লাগা থেকে আপনি এতদিন ধরে এই সংবাদ পাঠের সাথে জড়িয়ে আছেন, এবং কেউ যদি সংবাদ পাঠ করতে হলে, সংবাদ উপস্থাপক হতে হলে তাকে কি গুণের অধিকারী হতে হয়, একটু যদি আপনি বলেন সংক্ষেপে। জনাব রবিউল মাশরাফি। অনেক ধন্যবাদ ছড়াকার আজি খেলাল ভাই। আমি আসলে 1988 সাল থেকে নিয়মিত খবর পড়ে আসছি। পড়ার পিছনে যে কারণটা ছিল, আমাদের এক লজিং মাস্টার ছিলেন। আমি যখন ম্যাট্রিক পাশ করি তখন উনি আমাকে নিয়ে খুলনা বেতারে গেলেন, উনি ইংরেজি খবর পড়বেন। পরে ওই সময় থেকেই আমার ভিতরে একটা স্বপ্ন জাগে যে আমি তাহলে খবর পাঠক হব। উনি খবর পাঠক হতে পারেননি, তা আমি তখন থেকেই করতাম ওই বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো খবরের মতো করে পড়তাম। আমি ওই সময়কার প্রায় 2টো টেপ রেকর্ডার নষ্ট করে ফেলেছি, এবং তখনকার কিন্তু টেপ পাওয়া যেত, ফিতা। ওই টেপগুলো আমি রেকর্ড করতাম, শুনতাম, রেকর্ড করতাম, শুনতাম। আমি ওইগুলো করে তখন অডিশন দিলাম। আমার সৌভাগ্য যে আমি প্রথম অডিশনেই টিকে গিয়েছিলাম। তা প্রথম অডিশন হয় আমার চট্টগ্রামে। ওখানে আমি প্রথম হয়েছিলাম। আমাদের সাথে পরীক্ষা দিয়েছিল সম্ভবত 527 জন। তা আমাকে ওখানে নিল, কিন্তু তার আগে আবার আমি রেডিওতে খবর পড়বো দেখেই খুলনা বেতারে নবীন ভবন নামে একটা অনুষ্ঠান হতো 1987 সালে। তখন আমি গল্প লিখতাম ওখানে, যে আমার কণ্ঠটা পরীক্ষা করার জন্য বা ওখানে একটু মাইক্রোফোনে জড়তা কাটানোর জন্য। যাই হোক, তখন সেভাবে ওইখান থেকে আমার খবর পাঠ শুরু হলো। আর খবর পাঠে আসতে হলে আপনাকে কি কি করতে হবে, বা তরুণ প্রজন্ম যারা আসবেন তাদের কি কি করতে হবে? অবশ্যই কণ্ঠের রেওয়াজ করতে হবে। সেই রেওয়াজটা এমনিও হতে পারে অথবা হারমোনিয়ামেও হতে পারে। কেউ কেউ আবৃত্তি শেখেন, যারা আবৃত্তিকার হন তারা অবশ্যই উচ্চারণটা ভালো শেখেন। আর ওই উচ্চারণটা শিখতে আপনার কোনো জায়গায় কোর্স করা লাগে অবশ্যই, তো সেটা করে আপনি খবর পাঠে আসতে পারেন। খবর পাঠে অডিশন হয়। অডিশনে কয়েকটা বিষয় দেখা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে কণ্ঠস্বর, তারপরে হচ্ছে উচ্চারণ, তারপরে হচ্ছে বাচনভঙ্গি, তারপরে হচ্ছে স্ক্যান করা, অর্থাৎ কোথায় কোথায় আমি পজ দিব। এইসব বিবেচনা করে তখন 5 জায়গা থেকে, ঢাকা ভার্সিটি থেকেও আসে, বেতারেরও লোক থাকে, বা আপনি টেলিভিশনও যদি করতে চান সেখানেরও লোক থাকবে। সবাই মিলে একটা মার্কস দেবে 4 জায়গা থেকে, বা 5 জন যখন মার্কস দেবে, টোটাল মার্কসে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে সংবাদ পাঠে আপনার সুযোগ করে দেওয়া হবে। আর ওই আমি এত বছর কেন রইলাম, আসলে মাইক্রোফোন কিন্তু এমন একটা জিনিস, যারা একবার মাদকের সাথে জড়িয়ে যায় তারা মাদক সহজে ছাড়তে চায় না। এই মাইক্রোফোনটা হচ্ছে একটা নেশার জিনিস। একবার যদি কেউ মাইক্রোফোনে কণ্ঠ দেয়, মাইক্রোফোন আপনাকে ছাড়তে চায় না। এইভাবেই কিভাবে 35 বছর 2 মাস হলো আমার। 15ই অক্টোবর 1988 সালে আমি প্রথম চট্টগ্রামে খবর পড়া শুরু করি। ওখান থেকে বেগম রোকেয়া আহমেদ, বোধহয় রোকেয়া হায়দার, উনি যিনি এখন ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকায় পড়েন, উনি ওখান থেকে পড়তে লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমার দীর্ঘক্ষণ থাকার মূল কারণ, যে মাইক্রোফোনের নেশা। আরেকটা জিনিস, আমাদের যে টাকা দেওয়া হয় এই টাকা কিন্তু আসলে আমাদের যাওয়া আসায় চলে যায়, তবুও কেন খবর পড়ে? ওই যে খবর পাঠকের একটা সম্মান অবশ্যই আছে, যেই সম্মানটার জন্যই আমি, এবং নেশার কারণে আমি এত বছর খবর পড়ায় সময় দিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি
মৃত্যুর আগ পর্যন্ত অথবা যতদিন পর্যন্ত আমার কণ্ঠে এবং উচ্চারণে ধরবে আর কি, ততদিন পর্যন্ত আমি পড়ে যাব ইনশাআল্লাহ। এটা আমার ইচ্ছা। অনেক ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করছি যে আপনি সুস্থ থাকুন এবং এই খবর পড়ার জন্য আপনি ফিট থাকুন, এই প্রত্যাশা আমাদের রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।